হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু স্কেল আপ ইংলিশ। আজকে আমরা ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা তার ওয়ান অফ দ্য বেস্ট শর্ট স্টোরিজ দ্য ফ্লাই নিয়ে ডিসকাস করব, যেটা একটা সিম্বলিক শর্ট স্টোরি। এবং এই শর্ট স্টোরিটা মধ্যে দিয়ে, অর্থাৎ একটা ফ্লাই এর মধ্যে দিয়ে ক্যাথরিন ম্যানসফিল্ড একটা বড় মিনিং দেখানোর চেষ্টা করেছেন, যেখানে লাইফ, ডেথ, পেইন আর হিউম্যান রিয়াকশনটার উপর জোর দেওয়া হয়েছে। এই গল্পটা বিভিন্ন ইউনিভার্সিটিতে, কলেজে এবং স্কুলের সিলেবাসের মধ্যেও রয়েছে। সেক্ষেত্রে সকলেরই এই গল্পটা জানা দরকার আছে, এবং যাদের সিলেবাসে নেইও তারাও গল্পটা শুনতে পারো, খুব ভালো লাগবে তোমাদের। এতদিনে পড়া যে গল্পগুলো তার মধ্যে থেকে এটা একটু অন্য রকমের স্টোরি। তা ক্যাথরিন ম্যানসফিল্ডের ব্যাপারে একটা দুটো কথা বলে নি। ক্যাথরিন ম্যানসফিল্ড ছিলেন আর্লি 20th সেঞ্চুরির একজন ভেরি ফেমাস শর্ট স্টোরি রাইটার। তিনি জন্মেছিলেন নিউজিল্যান্ডে, কিন্তু মেন রাইটিং ক্যারিয়ার কাটিয়েছেন ইংল্যান্ডে। তার গল্পগুলো খুব সিম্পল দেখায়, কিন্তু ভেতরে একটা ডিপ ইমোশন আর লাইফের স্মল অবজারভেশনসগুলো আমরা দেখতে পারি। ম্যানসফিল্ডের যে শর্ট স্টোরিজ, তার মেন বিউটি কি বলতো, হিউম্যান মাইন্ডের সাটেল ফিলিংসগুলো, মানে মানুষের মনের ভিতরে যে ভাবনাগুলো তিনি খুব সফটলি দেখাতে পারতেন। আর তার রাইটিংগুলো খুব রিয়েলিস্টিক হয়, একদম রিয়েল লাইফের মতো। আর তারই একটা খুব সুন্দর ছোট গল্প দ্য ফ্লাই নিয়ে আজকে আমরা আলোচনা করব। শুরুতেই আমরা এতটুকু মাথায় রাখবো যে এই গল্পটা শুধু একটা অফিসের সিন নয় যেটা আমরা দেখতে পাবো, এটা একটা লাইফের মিনিং খোঁজার মতো গল্প। এবং ম্যানসফিল্ড খুব কোয়াইটলি একটা জিনিস এখানে বুঝিয়েছেন, দ্যাট হাউ পিপল প্রিটেন্ড টু বি স্ট্রং বাট ইনসাইড দে আর ব্রোকেন। দ্য ফ্লাই প্রথম পাবলিশড হয়েছিল 1922 সালে এক লিটারারি ম্যাগাজিনে, দ্য নেশন এথেনামে। এই সময়টা ছিল ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের পরের সময়, মানে যখন অনেক মানুষ ওয়ারে তাদের সন্তানদের, হাজব্যান্ডসদের, ফ্রেন্ডসদেরকে হারিয়েছিল। পরে এই স্টোরিটা দ্য ডাভস নেস্ট অ্যান্ড আদার স্টোরিজ নামে একটা কালেকশনের মধ্যে ইনক্লুড করা হয়েছিল। ইন্টারেস্টিংলি এটা পাবলিশড হয় ম্যানসফিল্ডের ডেথের পর, অর্থাৎ পোস্ট হিউমাস পাবলিকেশন আমরা পাই। এই স্টোরিটা দেখায় কিভাবে ওয়ার্ল্ড ওয়ার ওয়ান অর্ডিনারি পিপলের ইমোশন পুরো চেঞ্জ করে দেয়। যারা ওয়ারে কাউকে হারিয়েছে তাদের লাইফ আর আগের মতো থাকে না। তারা বাইরে থেকে নর্মাল দেখালেও ভিতরে কিন্তু একটা যে পেন বা এমটিনেস, সেটা কিন্তু কনস্ট্যান্টলি থেকে যায়। এবারে আমরা দেখে নেব সেটিং আর কনটেক্সটটা। এই স্টোরিটার সেটিং একটা অফিসে, যেখানে একজন সাকসেসফুল বিজনেসম্যান আছেন, যাকে আমরা শুধু দ্য বস নামে জানি। ম্যানসফিল্ড ইচ্ছে করেই আমাদের নামটা বলেননি, কারণ বস কোনো একজন একক ব্যক্তি নন, বরং ওয়ারের পরের সেই প্রজন্মের, মানে তার পরের যে প্রজন্ম, তার একটা সিম্বল, যারা আউটসাইডটাকে স্ট্রং দেখায় কিন্তু ইনসাইডটা তাদের খুবই এমটি। গল্পের সময়কাল আমরা অলরেডি ডিসকাস করলাম, ওয়ার্ল্ড ওয়ার ওয়ান শেষ হওয়ার কয়েক বছর পর। এই সময় সোসাইটি একটুখানি নর্মাল হতে শুরু করেছে, কিন্তু মানুষ ইমোশনালি কমপ্লিটলি রিকভার করে উঠতে পারেনি। তারা হাসে, কাজ করে, কিন্তু মাইন্ডের ভিতরে যে সাইলেন্ট পেইন, সেটা কিন্তু রয়েছেই। এবারে আমরা মেন ক্যারেক্টারগুলো দেখে নেবো। সব থেকে প্রথম যে ক্যারেক্টার, দ্য বস, ইনি একজন ওয়েল ড্রেসড, অর্থাৎ বেশ পরিপাটি পোশাক পরা সাকসেসফুল মিডল এজড ম্যান, যিনি এই অফিসের মালিক। তার পার্সোনালিটিটা খুব কনফিডেন্ট আর পাওয়ারফুল দেখাবে, এবং তিনি নিজেকে স্ট্রং বলেই মনে করেন এবং কন্ট্রোলের মধ্যে আছেন বলেই কিন্তু নিজেকে মনে করেন। বাইরে থেকে তিনি খুবই চিয়ারফুল, এনার্জেটিক একটা পার্সোনালিটি, কিন্তু ভিতরের যে ইমোশনটা, সেটা তার এই গল্পের মাধ্যমেই কিন্তু প্রকাশ পাবে। নেক্সট যে ক্যারেক্টারটা, সেটা হচ্ছে মিস্টার উডিফিল্ড। মিস্টার উডিফিল্ড একজন এজেড রিটায়ার্ড ম্যান, যিনি আগে বসের অধীনে হয়তো কাজ করতেন। শুধু কথা বলার জন্য বা পুরাতন যে মেমোরিজগুলো আছে সেগুলোকে যেন তিনি রিফ্রেশ করে দিয়ে চলে যাবেন। তিনি খুবই উইক আর ডিপেন্ডেন্ট একটা ক্যারেক্টার, যিনি রিপ্রেজেন্ট করছেন সেই ওল্ড জেনারেশনকে, যারা এখনো পাস্ট মেমোরি নিয়েই বেঁচে আছেন। তাছাড়াও দুটো ক্যারেক্টার আছে, দ্য ফ্লাই, যেটা একটা সিম্বলিক ক্রিয়েচার, এবং এই যে সিম্বলিক ক্রিয়েচার, যেটা বসের ইঙ্ক পটের মধ্যে পড়ে যাবে পরবর্তী সময়, আমরা গল্পটা পড়লে বুঝতে পারবো। আর মেসি হচ্ছেন বসের অফিসেরই একজন ক্লার্ক বা মেসেঞ্জার বলা যেতে পারে। এবারে আমরা গল্পটা পড়তে শুরু করব। অনেকগুলো মিনিং আমি ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, সেগুলোকে নোট ডাউন করে নিতে পারো। যাদের কাছে বই আছে, বইয়ে আন্ডারলাইন করে রাখতে পারো। ইউ আর ভেরি স্নাগ ইন হিয়ার, পাইপড মিস্টার ওল্ড উডিফিল্ড। এখানে মিস্টার উডিফিল্ড বলছেন যে ইউ আর ভেরি স্নাগ ইন হিয়ার। স্নাগ মানে কি? কমফোর্টেবল বা কোজি, অর্থাৎ খুব আরামদায়ক একটা পরিবেশ। তার গলার মধ্যে আমরা একটা প্রশংসা পাচ্ছি মিস্টার উডিফিল্ডের গলার মধ্যে। তিনি একটু, এবং শুধু প্রশংসা নয়, তার মধ্যে একটা হিংসাও লুকিয়ে আছে, কারণ তিনি দেখছেন দ্য বস কত সুন্দর করে তার অফিসে আরাম করে বসে আছেন। And he peered out of the great green leather armchair
by his friend, the boss's desk, as a baby peers out of its pram. মিস্টার উডিফিল্ড তার ফ্রেন্ড বসের ডেস্কের পাশে বসে আছেন, একদম বড় একটা সবুজ আর্ম চেয়ারে, চামড়ার আর্ম চেয়ার। সে পিয়ার্ড আউট মানে চোখ ছোট ছোট করে দেখা, কষ্ট করে তাকাচ্ছে, কারণ তার বয়স হয়েছে এবং চোখটাও দুর্বল হয়ে গেছে। রাইটার বলছেন ঠিক যেমন ভাবে একটা বেবি তার প্র্যাম মানে হচ্ছে বেবি ক্যারেজ, অর্থাৎ ওই বাচ্চাদেরকে যে গাড়িতে করে নিয়ে যাওয়া হয়, কি তারা যেইভাবে তার বাইরে তাকায়, ঠিক একই রকম ভাবে মিস্টার উডিফিল্ড এই আর্ম চেয়ারের বাইরে যেন তাকাচ্ছেন। His talk was over. It was time for him to be off, but he did not want to go. তার কথা শেষ, মানে তার যা যা কথা বলার ছিল তিনি বলে ফেলেছেন, এখন টাইম হয়ে উঠেছে, কিন্তু তিনি যেতে চাইছেন না। Since he had retired, since his stroke, the wife and the girls kept him boxed up in the house every day of the week except Tuesday. এখানে বলা হচ্ছে যে যেদিন থেকে রিটায়ার্ড করেছেন মিস্টার উডিফিল্ড, আর যেদিন থেকে তার স্ট্রোক হয়েছে, প্যারালিসিস টাইপের হয়, তার ওয়াইফ আর ডটার্স তাকে অলমোস্ট বন্দি করে রেখেছে। বক্স টপ মানে একদম ঘর বন্দি করে রাখা, বাইরে যেতে না দেওয়া। টিউসডে ছাড়া সপ্তাহের বাকি 6 দিন সে বাড়ির বাইরে যেতে পারে না। টিউসডে হলো তার একমাত্র ফ্রিডমের দিন। অন টিউসডে হি ওয়াজ ড্রেসড অ্যান্ড ব্রাশড অ্যান্ড অ্যালাউড টু কাট ব্যাক টু দ্য সিটি ফর দ্য ডে। টিউসডে সকালে তাকে সুন্দর করে যেন ড্রেস পরানো হয়, চুল ব্রাশ করানো হয়, তারপর তাকে অ্যালাউ করা হয় সিটিতে যাওয়ার জন্য। এখানে একটা মজার আইরনিও বলতে পারো, যেন একটা ছোট ছেলে বাইরে কোথাও ঘুরতে যাচ্ছে এবং তাকে বাইরে যাওয়ার জন্য কি লাগছে, পারমিশন লাগছে। দো হোয়াট ই ডিড দেয়ার দ্য ওয়াইফ অ্যান্ড দ্য গার্লস কুড নট ইমাজিন। নাও রাইটার বলছেন যে তার ওয়াইফ আর ডটার্স জানেই না সে টিউসডেতে গিয়ে কি করে, মানে ওরা ভাবে হয়তো যে সে একজন ইউজলেস বা ইন্টারেস্টিং কিছু করে না, কিন্তু তার এই ছোট স্বাধীনতা তার কাছে যে কতটা ভ্যালুয়েবল সেটা তারা বুঝতে পারে না। এখানে ম্যানসফিল্ড খুব সুন্দরভাবে লিখেছেন যে একজন এজেড মানুষ তার লাইফের যে রেস্ট্রিকশন, তার মধ্যে থেকে যে তার এই টিউসডের এসকেপ ভিজিট, সেটাকে তিনি বোঝাতে চেয়েছেন। মেড আ নুইসেন্স অফ হিমসেলফ টু হিজ ফ্রেন্ডস, দে সাপোজড। এখানে যেটা বলা হচ্ছে যে মিস্টার উডিফিল্ড হয়তো তার ফ্রেন্ডসদের কাছে এক ধরনের নুইসেন্স ছিলেন। নুইসেন্স মানে কি, অ্যানয়েন্স বা বদার, মানে এমন কেউ যাকে সবাই একটু বিরক্তিকর ভাবে। তার এখন এজ হয়েছে, তিনি রিটায়ার্ড, তাই হয়তো বারবার আসা বা গল্প করা অন্যদের কাছে বোরিং মনে হতে পারে, কিন্তু এটা তার লোনলিনেসেরই কিন্তু একটা সাইন। ওয়েল পারহ্যাপস সো, রাইটার বলছেন হ্যাঁ হয়তো তাই। অল দ্য সেম উই ক্লিং টু আওয়ার লাস্ট প্লেজার্স জাস্ট অ্যাজ দ্য ট্রি ক্লিংস টু ইটস লাস্ট লিভস। এই লাইনটা খুব পোয়েটিক একটা লাইন। এখানে বলা হচ্ছে যে আমরা মানুষ শেষ বয়সেও সেই ছোট ছোট প্লেজার গুলো ধরে রাখতে চাই, ঠিক যেমন ভাবে একটা গাছ তার লাস্ট লিভস গুলোকে ধরে রাখে। ক্লিংস মানে হচ্ছে শক্ত করে ধরে রাখা। সো দেয়ার স্যাট উডিফিল্ড স্মোকিং সিগার অ্যান্ড স্টিয়ারিং অলমোস্ট গ্রিডিলি অ্যাট দ্য বস। তা মিস্টার উডিফিল্ড বসে আছেন, একটা সিগার টানছেন আর তাকিয়ে আছেন দ্য বসের দিকে। গ্রিডিলি মানে একটা স্ট্রং ডিজায়ার নিয়ে। এই গ্রিডিলি শব্দটা এখানে দ্য বসের লাইফের দিকে তাকিয়ে আসছে, অর্থাৎ বসের লাইফের মধ্যে তিনি দেখতে পাচ্ছেন যে সাকসেস আছে, কমফর্ট আছে, যেটা তার মধ্যে নেই। তা তিনি ভাবছেন যদিও আমি এই বসের মতো নই, কিন্তু যদি হতে পারতাম, এই ভাবনাটা তার মনের মধ্যে আসছে। দ্য বস হু রোল্ড ইন হিজ অফিস চেয়ার, স্টাউট, রোজি, 5 years older than he and still going strong, still at the helm. এখানে একটা কন্ট্রাস্ট দেখো। দ্য বস বসে আছেন তার অফিস চেয়ারে, বেশ রিল্যাক্সড কনফিডেন্ট ভাবে। স্টাউট মানে হচ্ছে ফ্যাট কিন্তু শক্তিশালী, স্ট্রং, তার শরীরটা বেশ শক্তিশালী। রোজি মানে হচ্ছে তার যে হেলদি গ্লো রয়েছে মুখের মধ্যে, সেটাকে বোঝানো হয়েছে। মিস্টার উডিফিল্ডের থেকে তিনি 5 বছরের ওল্ডার, কিন্তু ফিজিক্যালি আরো বেশি এনার্জেটিক। সে এখনো অ্যাট দ্য হেলম মানে ইন কন্ট্রোল, লিডিং পজিশনে আছেন। নিজের বিজনেসের তিনি একজন রুলার। এই লাইনটায় ফিজিক্যাল সাকসেস আর যে ইমোশনাল এমটিনেস, যেটা আমরা গল্পের পরবর্তী অংশতে দেখতে পাবো। ইট ডিড ওয়ান গুড টু সি হিম, এই লাইনটা বলছে যে তাকে দেখে তার বেশ ভালোই লাগে। অর্থাৎ এখানে যে জিনিসটা আমরা দেখলাম যে দুটো ক্যারেক্টারের মধ্যে কন্ট্রাস্ট খুব ভালো করে কিন্তু উডিফিল্ড দেখিয়েছেন। একজন হচ্ছেন উডিফিল্ড বলছি ম্যানসফিল্ড দেখিয়েছেন। উডিফিল্ড কিরকম, ওল্ড, উইক আর ডিপেন্ডেন্ট। অন্যদিকে বস কিরকম, স্ট্রং, পাওয়ারফুল আর এখনো বেশ স্টিল ওয়ার্কিং। উনি রিটায়ার হয়ে গেছেন উডিফিল্ড, কিন্তু বস স্টিল ওয়ার্ক করছেন। উইস্টফুলি, অ্যাডমায়ারিংলি, দ্য ওল্ড ভয়েস অ্যাডেড, ইটস স্নাগ ইন হিয়ার আপন মাই ওয়ার্ড। মিস্টার উডিফিল্ড আবার বলছেন ইটস স্নাগ ইন হিয়ার আপন মাই ওয়ার্ড। উইস্টফুলি মানে বেশ লঙ্গিং আর স্যাডনেস নিয়ে বলছেন, মানে হালকা হিংসাও মেশানো আছে।
সে দেখছে দ্য বস অফিসে কত কমফোর্টেবল, সুন্দর, গর্ভের মতো জায়গায় বসে আছেন, এবং তার নিজের লাইফটা এমন নয়, মানে উডিফিল্ডের লাইফটা এমন নয়, এবং তাই তার ভিতরে একটা অ্যাডমিরেশন আছে বসের লাইফটাকে দেখার পরে। ইয়েস, ইটস কমফোর্টেবল ইনাফ, অ্যাগ্রিড দ্য বস, অ্যান্ড হি ফ্লিপড দ্য ফাইন্যান্সিয়াল টাইমস উইথ আ পেপার নাইফ। দ্য বস উত্তর দিলেন, হ্যাঁ কমফোর্টেবল তো বটেই, এখানে ফ্লিপ মানে হচ্ছে কি কুইকলি ঘুরিয়ে দেখা বা কোনো কিছু, যেখানে ফাইন্যান্সিয়াল টাইমস নিউজ পেপারটাকে তিনি পেপার নাইফ দিয়ে উল্টাচ্ছেন। অ্যাজ এ ম্যাটার অফ ফ্যাক্ট হি ওয়াজ প্রাউড অফ হিজ রুম, হি লাইক টু হ্যাভ ইট অ্যাডমায়ার্ড স্পেশালি বাই ওল্ড উডিফিল্ড। রাইটার এখানে সরাসরি বলছেন দ্য বস তার অফিস রুম নিয়ে খুব প্রাউড ছিলেন, তিনি চাইতেন সবাই যেন এটা অ্যাডমায়ার করে, মানে প্রশংসা করে, দেখে ইমপ্রেসড হয়, বিশেষ করে মিস্টার উডিফিল্ড যেন তার এই সাকসেসটা নোটিস করে। এটা একটা পিওর হিউম্যান নেচার বলতে পারো, যে আমরা চাই যে অন্যরা আমাদের কমফোর্টটাকে একটুখানি রেসপেক্ট করুন, বা তারা আমাদেরকে প্রেইজ করুক যে আমরা খুব ভালো একটা কমফোর্টেবল লাইফ লিড করছি। It gave him a feeling of deep, solid satisfaction to be planted there in the midst of it, in full view of that frail old figure in the muffler. বস এখানে নিজের অফিসের মধ্যে বসে আছেন এবং তার সামনে বসে আছে কে? ফ্রেইল ওল্ড ম্যান, অর্থাৎ মিস্টার উডিফিল্ড। তখন সে একটা ডিপ স্যাটিসফ্যাকশন ফিল করে। কে? আমাদের বস। ফ্রেইল মানে হচ্ছে উইক বা ডেলিকেট, মানে বয়স আর শরীরে দুদিক থেকে তিনি দুর্বল হয়ে পড়েছেন। মাফলার মানে জানো তোমরা, উলেন স্কার্ফকে বলা হয় মাফলার, যেটা ঠান্ডা থেকে বাঁচতে সাহায্য করে। তাহলে এখানে বসের বাইরের দিক থেকে যদিও তিনি আমাদেরকে দেখতে পাচ্ছি যে তিনি হাম্বল দেখাচ্ছেন, কিন্তু তার মধ্যে যে প্রাইডটা সেটা কিন্তু আমরা কিছুটা হলেও বুঝতে পারছি। I have had done it up lately, he explained, as he had explained for the past how many weeks. এখানে বস বলছে যে আমি একটু আগেই অফিসটা ডান আপ করেছি। ডান আপ মানে হচ্ছে রেনোভেটেড বা রিডেকোরেটেড করানো, মানে নতুন করে তিনি সাজিয়েছেন। সে এটা বেশ কয়েক সপ্তাহ ধরে সবাইকে বলেই যাচ্ছেন, কারণ তিনি চান তার নতুন অফিসে যে ডেকোরেশন সেটা নিয়ে তিনি খুব এক্সাইটেড, এবং এটা তার কাছে খুব গর্বেরও জিনিস। নিউ কার্পেট, অ্যান্ড হি পয়েন্টেড টু দ্য ব্রাইট রেড কার্পেট উইথ আ প্যাটার্ন অফ লার্জ হোয়াইট রিংস। তিনি বললেন যে দেখো নতুন কার্পেট, এবং আঙুল দিয়ে দেখালেন সেই ব্রাইট রেড কার্পেটের দিকে যেখানে লার্জ হোয়াইট রিংস এর একটা প্যাটার্ন রয়েছে। নিউ ফার্নিচার, অ্যান্ড হি নডেড টুয়ার্ডস দ্য ম্যাসিভ বুক কেস উইথ দ্য টেবল উইথ লেগস লাইক টুইস্টেড ট্রিয়াকল। তারপর তিনি বলেন যে নতুন ফার্নিচার, আর মাথা নাড়া দিয়ে বলেন যে বিশাল বড় একটা বুক কেস, ম্যাসিভ বুক কেস বলা হয়েছে, আর তার টেবিলের পায়াগুলো ঠিক টুইস্টেড ট্রিয়াকেলের মতো। ট্রিয়াকেল হচ্ছে এক ধরনের সুগারি সিরাপ বলা যেতে পারে, মানে ঠিক কাঁচ গলা দিয়ে যেরকম ভাবে তৈরি করা হয়, কাঁচ গলিয়ে নিয়ে, তা সেই রকমই মোচড়ানো দেখতে ওই কিসের টেবিলের যে পাগুলো সেগুলোকে। ইলেকট্রিক হিটিং, হি ওয়েভড অলমোস্ট exultantly towards the 5 transparent purely sausages glowing so softly in the tilted copper pan. তারপর তিনি বেশ আনন্দেই বললেন ইলেকট্রিক হিটিং। এক্সাল্টেন্টলি মানে হচ্ছে জয়ফুলি এবং প্রাউডলি, অর্থাৎ আনন্দে আর গর্বে তিনি ভরে উঠেছেন। তিনি হাতটা নাড়লেন আর সেই 5টা ট্রান্সপারেন্ট পিয়ারলি সসেজেস এর দিকে। এখানে সসেজেস বলতে কিন্তু টিউব শেপ যে হিটার্স গুলো সেগুলোকে বলানো হচ্ছে, এবং হিটার্স এর যে কপার প্যানের মধ্যে বসানো রয়েছে সেগুলো হালকা আলোতে গ্লো করছে, আর একটা বেশ লাক্সারিয়াস ইফেক্ট তৈরি করেছে পুরো পরিবেশটার মধ্যে। তাহলে এখানে যে হিউম্যান যে ভ্যানিটি, আমরা যে অত্যাধিক পরিমাণে অহংকার করে থাকি মাঝে মাঝে নিজেদের নিয়ে, তো এখানে বস চাইছে তার নিউ অফিস দেখে সবাই ইমপ্রেসড হোক, আর তারা যেন তার লাইফটাকে দেখে বুঝতে পারে যে ইনি আসল লাইফটা লিড করছেন, এবং তার যে প্রাইড সেটা ন্যাচারাল প্রাইড, যেটা জেনারেলি মানুষের মধ্যে এসেই থাকে। বাট হি ডিড নট ড্র ওল্ড Woodfield's attention to the photograph over the table of a grave-looking boy in uniform standing in one of those spectral photographer's perks with photographer's storms cloud behind him. The boss একটা কথা ইচ্ছে করেই বলেননি, সে মিস্টার উডিফিল্ডের চোখে ফটোটা পড়তে দেননি। সেটা ছিল টেবিলের উপর রাখা একটা ফটোগ্রাফ, একটা গ্রেভ লুকিং বয়, মানে মুখে কোনো হাসি নেই, গম্ভীর চেহারার একটা ছেলে, যে ইউনিফর্ম পরে দাঁড়িয়ে আছে, অর্থাৎ সে একজন সোলজার। পেছনে আছে স্পেকট্রাল ব্যাকগ্রাউন্ড। স্পেকট্রাল মানে ঘোস্ট লাইক, মানে যেন স্বপ্নের মতো বা মৃত্যুর ছায়া ভরা রয়েছে। ইট ওয়াজ নট নিউ, ইট হ্যাড বিন দেয়ার ফর ওভার 6 years। লাইনটা খুবই পেইনফুল, তার কারণ এই ফটোগ্রাফটা নতুন নয়, 6 বছর ধরে একই জায়গায় রাখা। আমরা পরে জানতে পারবো যে তার যে ছেলেটা সে মারা গেছে বেশ কয়েক বছর আগে। দেয়ার ওয়াজ সামথিং আই ওয়ান্টেড টু টেল ইউ, সেইড ওল্ড উডিফিল্ড, অ্যান্ড হিজ আইজ গ্রু ডিম রিমেম্বারিং। এখন মিস্টার উডিফিল্ড কিছু মনে করার চেষ্টা করছেন। তিনি বললেন যে আমি তোমাকে একটা কথা বলতে চেয়েছিলাম। তার চোখ বেশ ডিম হয়ে যায়, ডিম মানে একটু ব্লাড হয়ে যায়, চোখে জল আসে, ইমোশনটা দেখতে পাওয়া যায়। নাও হোয়াট ওয়াজ ইট? আই হ্যাড ইট ইন মাই মাইন্ড হোয়েন আই স্টার্টেড আউট দিস মর্নিং।
এখন সে একটু কনফিউজড হয়ে আছে। মিস্টার উডিফিল্ড বলছেন যে সকালে বেরোনোর সময় কথাটা মাথায় ছিল, এখন মনে পড়ছে না। তা ওল্ড এজের যেটা হয় জেনারেলি, মানে মেমোরিতে তো কথাটা আছে, কিন্তু তিনি তার ফিলিংসের মাধ্যমে কথাটাকে বলতে পারছেন না। His hands began to tremble and patches of red showed above his beard. তার হাত ট্রেম্বল করতে শুরু করে, মানে হালকা কাঁপছে, এবং প্যাচেস অফ রেড, তার মুখে লালচে দাগ দেখাচ্ছে। তো এখানে একটা খুব সুন্দর মোমেন্ট তৈরি করেছেন আমাদের রাইটার। বস লুকিয়ে রেখেছেন তার মনের মধ্যে পেন, আর উডিফিল্ড হঠাৎ করে তার যেই বেরিড ফিলিং, ভিতরে চাপিয়ে রাখা যে দুঃখগুলো, সেটাকে বার করতে চাইছেন। আচ্ছা, তারপর দেখো, পুয়ার ওল্ড চ্যাপ, হি ইজ অন হিজ লাস্ট পিন্স, থট দ্য বস। এখানে বস মনে মনে ভাবছেন, পুয়ার ওল্ড চ্যাপ মানে বেশ বেচারা বুড়ো মানুষটা, হি ইজ অন হিজ লাস্ট পিন্স মানে সে প্রায় শেষ অবস্থায় আর খুব কষ্টে বেঁচে আছেন। And feeling kindly, he winked at the old man and said jokingly, I tell you what, I've got a little drop of something here that will do you good before you go out into the cold again. এখানে বস একটু কাইন্ড ফিল করে চোখ টিপে হালকা মজার সুরে বলছেন, শোনো, আমার কাছে একটু স্পেশাল জিনিস আছে যা তোমাকে ঠান্ডায় বেরোনোর আগে তোমার বেশ ভালোই লাগবে। ইটস বিউটিফুল স্টাফ, ইট উডন্ট হার্ট আ চাইল্ড। তিনি বলছেন যে খুব সুন্দর জিনিস, এমনকি একটা চাইল্ডেরও ক্ষতি করবেন না, মানে এটা হার্মলেস ড্রিঙ্ক। কিন্তু আমরা বুঝতে পারছি যে এখানে কোন একটা স্ট্রং অ্যালকোহল, যেটাকে তিনি মেডিসিন বলে বোঝাতে চাইছেন, ইয়ার কি করেই বলছেন, যেটা উডিফিল্ড বুঝতে পারছেন। হি টুক আ কি অফ হিজ ওয়াশ চেইন, আনলকড আ কাপবোর্ড বিলো হিজ ডেস্ক অ্যান্ড ডিউ ফোর্থ আ ডার্ক স্কোয়াড বটল। এখন তিনি কি করলেন, ওয়াশ চেইন থেকে একটা কি খুলে নিচ্ছে, ডেস্কের নিচে থাকা কাপবোর্ড খুলে সেখান থেকে একটা ডার্ক স্কোয়াড বোতল বার করছেন। স্কোয়াড মানে হচ্ছে শর্ট অ্যান্ড থিং, মানে মোটা আর ছোট বোতল, একটু ভারী ধরনের। তো এই সময় আমরা দেখতে পাচ্ছি যে বস সেই বটলটাকে বার করছে। দ্যাটস দ্য মেডিসিন, said he, and the man from whom I got it told me on the strict QT. It came from the cellars at Windsor Castle. তিনি বললেন যে এই তো মেডিসিন। তারপর বললেন, যার কাছ থেকে আমি এটা পেয়েছি সে আমাকে বলেছে স্ট্রিক্ট কিউটিতে, কিউটি মানে হচ্ছে কোয়াইট টিপ, সিক্রেটলি, মানে খুব গোপনে কনফিডেন্সিয়াল ভাবে বলেছেন যে সেটা এসেছে কোথা থেকে, উইন্ডসার ক্যাসেলের সেলার্স থেকে, মানে ব্রিটিশ রয়্যালটি এর প্রাইভেট ওয়াইন সেলার থেকে কিন্তু আনা হয়েছে এই ওয়াইনটা। ওল্ড উডিফিল্ডস মাউথ ফেল ওপেন এট দ্য সাইড। হি কুডন্ট হ্যাভ লুকড মোর সারপ্রাইজ ইফ দ্য বস হ্যাড প্রডিউসড আ র‍্যাবিট। মিস্টার উডিফিল্ডের মুখটা হাঁ হয়ে গেল। তিনি এতটাই অবাক হলেন যেন দ্য বস যদি একটু একটা র‍্যাবিট, যা র‍্যাবিট বলতে কি একটা খরগোশ যদি জাদুর মতো বার করে দিতেন, তবুও তিনি এত বেশি অবাক হতেন না। মানে এতটাই বেশি ডিসবিলিফে চলে গেছেন, ভাবতেই পারেননি যে বস তার সামনে এমন কিছুটা রাখবেন। ইটস হুইস্কি, এইন্ট ইট, হি পাইপড ফিবলি। মিস্টার উডিফিল্ড হালকা চাপা গলায় বললেন, যেটা হুইস্কি তাই না? ফিবলি মানে হচ্ছে বেশ দুর্বলতার সঙ্গে, মানে ভয়েসটাও তার একটুখানি দুর্বল হয়ে গিয়েছে। ইট ওয়াজ, বলে হ্যাঁ তাই। দ্য বস টার্ন দ্য বটল অ্যান্ড লাভিংলি শোড হিম দ্য লেভেল হুইস্কি। বস বটলটা ঘুরিয়ে লেবেলটা দেখালেন, আর তাতে লেখা ছিল কি, হুইস্কি। লাভিংলি শব্দটা এখানে কিন্তু খুব ইন্টারেস্টিং শব্দ, মানে এখানে বেশ অ্যাফেকশনেট ওয়েতে, মানে গর্বের যেন একটা জিনিস তার কাছে এরকম একটা বটল আছে সেটা তিনি দেখাচ্ছেন। ডু ইউ নো, said he, peering up at the boss wonderingly, they won't let me touch it at home. মিস্টার উডিফিল্ড একটু লজ্জা আর হালকা দুঃখ নিয়ে বলেন, জানো, ওরা আমাকে বাড়িতে এটা ছুঁতেও দেয় না। পিয়ারিং আপ মানে উপরের দিকে তাকানো, বেশ ওয়ান্ডার নিয়ে, এবং কথার মধ্যে একটা আমরা দেখতে পাচ্ছি হেল্পলেস ট্রুথ রয়েছে। অ্যান্ড হি লুকড অ্যাজ দো হি ওয়াজ গোয়িং টু ক্রাই। রাইটার বলছেন যে ওর চোখটা দেখে এমন মনে হচ্ছে যে তিনি এবার কেঁদেই ফেলবেন। এই সিনটা দেখতে খুব ফানি মনে হলেও অ্যাকচুয়ালি খুব টাচিং। অর্থাৎ একটা এজেড ম্যান, যার আগে স্বাধীনতা ছিল, এখন তিনি পারমিশন ছাড়া কিছুই করতে পারছেন। দ্যাটস ওয়্যার উই নো আ বিট মোর দ্যান দ্য লেডিস, ক্রাইড দ্য বস। এখানে বস হাসতে হাসতে বললেন, ওটা তো আমরা মানে পুরুষরা মহিলাদের থেকে একটু বেশিই জানি। এই কথার মধ্যে একটু প্রাইড আছে, মানে উইমেন বোঝে না হুইস্কি বা ড্রিঙ্কের ভ্যালিউ, এবং আমরা পুরুষরাই এটা ভালো করে বুঝি। Swooping across for 2 tumblers that stood on the table with the water bottle. বস হঠাৎ করে একটু নড়ে উঠলেন। সুপিং মানে কুইকলি মুভ করা। টেবিল থেকে দুটো টাম্বলার অর্থাৎ ছোট গ্লাস নিলেন, এবং যেগুলোর জলের বোতলের পাশে রাখা ছিল। অ্যান্ড পোরিং আ জেনারাস ফিঙ্গার ইনটু ইচ। এখন প্রতিটা গ্লাসে হুইস্কি ঢালছেন তিনি। একটা ফিঙ্গার মানে এখানে কিন্তু লিকারের মাপকে, মেজারমেন্টকে বোঝানো হচ্ছে, যেটা গ্লাসে আঙুলের পরিমাণ মতো হাইটকে বোঝানো হচ্ছে। জেনারাস ফিঙ্গার মানে একটু বেশ বড় লার্জ পেগি তিনি তৈরি করার চেষ্টা করছেন। ড্রিঙ্ক ইট ডাউন, ইট উইল ডু ইউ গুড, অ্যান্ড ডোন্ট পুট এনি ওয়াটার উইথ ইট। তিনি বললেন যে পুরোটাই খেয়ে ফেলো, এতে তোমার ভালোই হবে, আর জল মেশাবে না। এই কথা বলার মধ্যেও একটুখানি কি আছে, প্রাইড আছে। অর্থাৎ যারা স্ট্রং ড্রিঙ্ক সরাসরি খায় তারাই নাকি আসল ড্রিঙ্কার।
ইটস স্যাক্রিলেজ টু ট্যাম্পার উইথ স্টাফ লাইক দিস। এখানে বস বলছেন এই জিনিসে জল মেশানো মানে পাপ। স্যাক্রিলেজ মানে হচ্ছে হোলি বা সেক্রেট জিনিসকে ইনসাল্ট করা, মানে হুইস্কি এর পিউরিটি নষ্ট করা মানে হচ্ছে কিন্তু কি ডিসরেসপেক্ট করা বলে তিনি মনে করছেন। হি টসড হিজ পুলড আউট হিজ হ্যান্ডকারচিফ হ্যাস্টিলি ওয়াইপড হিজ মুস্টাচ। তিনি তার গ্লাসের হুইস্কি এক ঢোকে খেয়ে ফেললেন। টস্ট মানে ড্র্যাঙ্ক কুইকলি, একদম কনফিডেন্ট ভাবে তিনি খেলেন। তারপর হ্যান্ডকারচিফ বের করে তার যে গোফটা তিনি মুছে নিলেন। অ্যান্ড ককড অ্যান আই অ্যাট ওল্ড উডিফিল্ড হু ওয়াজ রোলিং ইন হিজ চ্যাপস। বস চোখ ঘুরিয়ে মিস্টার উডিফিল্ডের দিকে তাকালেন। ককড মানে হচ্ছে একটু এক পাশ মাথা ঘুরিয়ে দেখা। মিস্টার উডিফিল্ড তার ড্রিঙ্ক মুখে ঘুরিয়ে নিচ্ছে, টেস্ট করছে ধীরে ধীরে। চ্যাপস মানে চিক্স বা জজ, মানে মুখের অংশকেই বোঝানো হচ্ছে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে বস খুব কনফিডেন্ট আর উডিফিল্ড যেরকম নর্মাল খুব কেয়ারফুল আর উইক দেখতে পাচ্ছি আমরা, এবং একটা স্মল ড্রিঙ্কিং মোমেন্টকে দেখাচ্ছেন এখানে আমাদের ম্যানসফিল্ড। দ্য ওল্ড ম্যান সোয়ালোড, ওয়াজ সাইলেন্ট আ মোমেন্ট অ্যান্ড দেন সেড ফেইন্টলি ইটস নাটি। মিস্টার উডিফিল্ড ধীরে ধীরে হুইস্কিটা খেলেন, একটু সময় চুপ রইলেন, তারপর হালকা গলায় বললেন ইটস নাটি। নাটি মানে হচ্ছে টেস্টেড লাইক নাটস, অর্থাৎ মানে হালকা বাদামের মতো একটা ফ্লেভার রয়েছে। বাট ইট ওয়ার্মড হিম, ইট ক্রেপ্ট ইনটু হিজ চিল্ড কোল্ড ব্রেইন, হি রিমেম্বার্ড। এই ড্রিঙ্কটা তাকে একটুখানি হলে ওয়ার্ম করলো, উষ্ণ করলো, মানে শরীরের মধ্যে একটু এনার্জি এলো। আর চিল ওল্ড ব্রেন মানে ঠান্ডা ডাল যে এজেড মাইন্ড ছিল সেখানে যেন সবকিছু ধীরে ধীরে চলে আসতে শুরু করলো। আর হুইস্কি এর যে ওয়ার্মথটা তার ভিতরের যে মেমোরিটাকে সেটাকে যেন জাগিয়ে তুললো। যেই কথাটা তিনি আগে ভুলে গিয়েছিলেন সেটা তিনি এখন যেন মনে করতে পারছেন। দ্যাট ওয়াজ ইট, হি সেড, হিভিং হিমসেলফ আউট অফ হিজ চেয়ার। বললেন হ্যাঁ ওটাই তো। এবং ধীরে ধীরে চেয়ার থেকে উঠে, মানে হিভিং হিমসেলফ বলতে কি বডিটাকে, হেভি বডিটাকে তুলে আনা, অর্থাৎ এজ হয়েছে যেহেতু তার নড়াচড়াটাও যেন ডিফিকাল্ট হয়ে গেছে। I thought you would like to know, the girls were in Belgium last week having a look at poor Reggie's grave and they happened to come across your voice. এখন সে বললো যে আমি ভেবেছিলাম যে তুমি হয়তো এটা জানতে চাইবে। তারপর সে বলল তার ডটার্স গত সপ্তাহে বেলজিয়ামে গিয়েছিল পুওর রেগিয়ের গ্রেভ দেখতে। রেগি বলতে, রেগি হচ্ছে তার নিজের ছেলে, ওয়ারে যে মারা গিয়েছেন। তারা হঠাৎ এসে দ্য বসের ছেলের কবরটাকেও দেখে ফেলেছে। দে আর কোয়াইট নিয়ার ইচ আদার ইট সিমস। তিনি বললেন যে দেখা যাচ্ছে দুজনের কবর একে অপরের বেশ কাছাকাছিই রয়েছে। এই একটা সিম্পল ক্যাজুয়াল কনভারসেশন কিন্তু গল্পটাকে ট্র্যাজেডির দিকে নিয়ে যাচ্ছে। অর্থাৎ উডিফিল্ড শুধু একটা খবর জানালো, কিন্তু এই কথাগুলো বসের ভিতরের যে লুকিয়ে থাকা পেনটাকে সেটা যেন আবার জাগিয়ে তুলতে শুরু করেছে। ওল্ড উডিফিল্ড paused, but the boss made no reply. Only a quiver in his eyelids showed that he heard. মিস্টার উডিফিল্ড একটু থামলেন, তিনি একটা রিপ্লাইয়ের আশা করলেন, কিন্তু বস কিছুই বলল না। তার মুখ একদম স্থির, চোখের পাতায় সামান্য নড়াচড়া দেখতে পাওয়া যাচ্ছেন, এবং যেটা দ্বারা তিনি বুঝিয়ে দিচ্ছেন যে তিনি সব শুনেছেন আর সব বুঝেছেন। The girls were delighted with the way the place is kept, piped the old voice. মেয়েরা বলছেন যে তার যে গার্লস মানে ডটার্সরা এই সিমেট্রি দেখে খুব খুশি হয়েছিল। তারা বলছে যে জায়গাটা বেশ সুন্দরভাবে মেনটেন করা হয়েছে। বিউটিফুলি লুকড আফটার, কুডন্ট বি বেটার ইফ দে ওয়্যার এট হোম। ইউ হ্যাভ নট বিন অ্যাক্রস, হ্যাভ ইউ? উডিফিল বলছেন যে সবকিছু সুন্দরভাবে দেখাশোনা হচ্ছে, যেন মনে হচ্ছে ওরা বাড়িতেই আছে। তারপর তিনি বেশ ক্যাজুয়ালি জিজ্ঞাসা করছেন তুমি কি গিয়েছো ওখানে? এই ক্যাজুয়াল কোয়েশ্চেনটা এই বসের কাছে যেন একটা ইমোশনাল ব্লো এর মতো কাজ করবে, এবং তার ছেলে যেই জায়গাতে বেরিড হয়ে রয়েছে সেখানে তিনি কখনো যাননি, এটাই তার কাছে খুব দুঃখের বিষয়। নো নো, ফর ভেরিয়াস রিজনস দ্য বস হ্যাড নট বিন অ্যাক্রস। বস দ্রুত বলে উঠলেন না না। আর তার ছোট্ট এই উত্তর মানে অ্যাভয়েড করতে চাইছেন, এবং রাইটার আমাদের বলছেন ফর ভেরিয়াস রিজন, কিছু কিছু কারণে হয়তো তিনি যেতে পারেননি। There are smiles of it, quivered old Woodfield, and it's all as neat as a garden. Flowers growing on all graves, nice broad paths. মিস্টার ওডিফিল্ড নিজেই কথা চালিয়ে যাচ্ছেন, এবং বেশ কম্পমান গলায় তিনি বলছেন ওটা অনেক বড় জায়গা, সবকিছু নিট এবং গার্ডেনের মতো। প্রতিটা গ্রেভের উপর মানে কবরের উপর ফুল রয়েছে আর সুন্দর চওড়া রাস্তা রয়েছে। ইট ওয়াজ প্লেইন ফ্রম হিজ ভয়েস হাউ মাচ হি লাইকড আ নাইস ব্রড পাথ। রাইটার বলছেন যে তার গলার সুরে বোঝা যাচ্ছিল যে সত্যি তিনি এমন নিট ব্রড পাথগুলোকে খুব পছন্দ করেন। দ্য পজ কেম এগেইন, দেন দ্য ওল্ড ম্যান ব্রাইটেন্ড ওয়ান্ডারফুলি। এখানে একটা শর্ট পজ এলো, দুজনের মধ্যেই কয়েক সেকেন্ডের জন্য নীরবতা হলো, এবং হঠাৎ মিস্টার ওডিফিল্ডের মুখটা উজ্জ্বল হয়ে উঠলো। ডু ইউ নো হোয়াট দ্য হোটেল মেড দ্য গার্লস পে ফর আ পট অফ জ্যাম হি পাইপ? তিনি হঠাৎ একটু লাইভলি ভয়েসে বললেন তুমি জানো
হোটেলে ওদের এক পট জ্যামের জন্য কত দিতে হয়েছিল? পাইপ মানে ওই থিন হাই ভয়েসে কথা বলা। 10 ফ্র্যাঙ্কস রবারি আই কল ইট। সে বলল যে 10 ফ্র্যাঙ্কস পিওর রবারি। ফ্র্যাঙ্ক হলো ফ্রেঞ্চ কারেন্সি, আর রবারি মানে কি বলছেন তিনি? অন্যায়ভাবে তাদের কাছ থেকে বেশি দাম নেওয়া হয়েছে। এটা বেশ কমিক ঘটনা। হঠাৎ করে একটা বড় ঘটনা থেকে তিনি কোথাও একটা ছোট ঘটনায় চলে আসলেন। It was a little pot, so Gertrude says no bigger than half a crown. Gertrude তার মেয়ের নাম। তা তিনি বলছেন যে Gertrude বলছে যে পটটা ছিল খুব ছোট এবং হাফ ক্রাউনের চেয়ে বেশি বড় নয়। হাফ ক্রাউন মানে পুরাতন যে ব্রিটিশ কয়েন, এবং খুব ছোট মানে এই কয়েন, সেই ক্রাউনের থেকে বেশি হবে না। তো তার জন্য তাদের কাছ থেকে এত টাকা নেওয়া হয়েছে। And she hadn't taken more than a spoonful when they charged her 10 francs. সে বলছে সে তো শুধু স্পুনফুল খেয়েছে, মানে এক চামচ নিয়েছিল, এবং তার কাছ থেকে চার্জ করছে 10 ফ্র্যাঙ্কস। Gertrude brought the pot away with her to teach them a lesson. সে বলল যে গার্ট্রুড ওই পটটা সঙ্গে করে নিয়ে চলেছে যাতে ওদের একটু শিক্ষা দেওয়া যায়। মানে তোমরা আমার থেকে বেশি চার্জ করবে, আমি পুরো জিনিসটাই নিয়ে চলে যাবো। Quite right too, it's trading on our feelings. এখানে মিস্টার উডিফিল্ড অ্যাপ্রুভ করছেন এবং বলছেন ঠিকই করেছে, আমাদের ইমোশনকে ওরা ব্যবহার করে প্রফিট করছে, লাভ করছে। They think because we are over there having a look round, we are ready to pay anything. That's what it is. তিনি বলছেন যে ওরা ভাবে ওখানে শুধু আমরা তো দুঃখ করতে গেছি, তাই যা বলবে আমরা সবই দিয়ে দেবো। And he turned towards the road. অবশেষে তিনি দরজার দিকে ঘুরে গেলেন, তার মানে তার ভিজিটটা, তার যে আশাটা সেটা শেষ হলো এবং তিনি বিদায় নিতে চলেছেন। এই মুহূর্তটার আগে আমরা সিমেট্রির কথা পেয়েছি, হঠাৎ জ্যাম নিয়ে বা জ্যামের দাম নিয়ে হাসি মজা করছেন। তাই যে কন্ট্রাস্ট ট্র্যাজেডি আর আমাদের যে ট্রিভিয়াল জিনিসের মধ্যে, সেটাকে এই ম্যানসফিল্ড তুলে দেখানোর চেষ্টা করছে। কোয়াইট রাইট cried the boss, though what was quite right he hadn't the least idea. তো এখন বস বললেন কোয়াইট রাইট মানে একদম ঠিক বলছো, কিন্তু রাইটার সঙ্গে সঙ্গে বলছেন যে আসলে জানেনই না তিনি কি ঠিক। এটা শুধু জাস্ট নিজেকে পোলাইট হওয়ার জন্য তিনি বলছেন, ভিতর থেকে তিনি সেই অবস্থায় আর নেই যেখান থেকে তিনি কথাগুলো শুনবেন বা তার উত্তর দেবেন। He came round by his desk, followed the shuffling footsteps to the door and saw the old fellow out. তিনি নিজের ডেস্কের চারপাশ ঘুরে গেলেন। শাফলিং ফুটস্টেপস বলতে উডিফিল্ডে যে ধীরে ধীরে হাঁটার শব্দ, সেটাকে তিনি অনুসরণ করে দরজা পর্যন্ত গিয়ে উডিফিল্ডকে বিদায় জানালেন। উডিফিল্ড ওয়াজ গন। ফর আ লং মোমেন্ট দ্য বস স্টেড স্টিয়ারিং অ্যাট নাথিং। উডিফিল্ড চলে গেলেন আর বস একা দাঁড়িয়ে আছেন, চোখটা যেন স্টিয়ারিং অ্যাট নাথিং মানে শূন্যের দিকে তাকানো। নাথিংটা খুব মিনিংফুল। আসলে তিনি বাস্তবে কিছু দেখছেন না, তিনি যেন কোনো থটের মধ্যে, চিন্তার মধ্যে তিনি ডুবে পড়েছেন। While the grey-haired office messenger watching him dodged in out of his cubby hole like a dog that expects to be taken for a run. এখানে অফিসের গ্রে হেয়ার মেসেঞ্জার, একজন বুড়ো কর্মচারী, তাকে অবজার্ভ করছেন। সে তার কাবি হোল থেকে বেরিয়ে এসছেন। ডজড মানে খুব তাড়াতাড়ি যাওয়া, একটু অস্থির ভাবে। কাবি হোল বলতে তার ওই ওয়ার্কিং স্পেসটাকেই বোঝানো হচ্ছে। রাইটার বলছেন যে তিনি এমন ভাবে বিহেভ করছেন যেন একটা ডগ যাকে দৌড়াতে নিয়ে যাওয়ার আশায় সে বুঝতে পারছে যে এমন কিছু ঘটতে চলেছে, কিন্তু তিনি কিছু বলতে পারছেন না। দেন I'll see nobody for half an hour, Missy, said the boss. Understand? Nobody at all. অবশেষে বস কাম ভয়েসে বললেন, মেসি, আধ ঘন্টা কাউকে দেখবো না, বুঝছো? কারোর সঙ্গে দেখা করতে চায় না, এবং খুব ক্লিয়ার ইনস্ট্রাকশন দিয়ে দিলেন। তাহলে এখানে মিস্টার উডিফিল্ড চলে যাওয়ার পরে বসের মধ্যে যে বেরিড ইমোশন, সেটা আমরা বুঝতে পারবো যে ধীরে ধীরে জেগে উঠছে। ভেরি গুড স্যার। তা খুব সহজেই অফিস যে বয়টা ছিল, মেসেঞ্জার ছিল, সে উত্তর দিল যে হ্যাঁ ঠিক আছে স্যার। দ্য ডোর শট, দ্য ফার্ম হেভি স্টেপস রিক্রসড দ্য ব্রাইট কার্পেট। দরজাটা বন্ধ হলো, বস হেভি পায়ের শব্দ আবার শোনা গেল ওই ব্রাইট রেড কার্পেটের উপর দিয়ে তিনি আবার গেলেন। দ্য ফ্যাট বডি প্লাম ডাউন ইন দ্য স্প্রিং এয়ার। তার শরীর, ফ্যাট বডি মানে জোরে যেন স্প্রিং চেয়ারের উপরে বসে পড়লো। অ্যান্ড লিনিং ফরওয়ার্ড দ্য বস কভার্ড হিজ ফেস উইথ হিজ হ্যান্ডস। তিনি সামনের দিকে ঝুঁকে পড়লেন আর নিজের মুখ দু হাতে ঢেকে ফেললেন। মানে তিনি যে পেইনটা ফিল করছেন, জেস্টার, সেটা দেখেই আমরা খুব ক্লিয়ারলি বুঝতে পারছি। he intended, he had arranged to weep. রাইটার বলছেন যে তিনি চাইছিলেন কাঁদতে, তিনি প্ল্যান করেছিলেন, এমনকি মেন্টালি অ্যারেঞ্জও করে নিয়েছিলেন যে তিনি কাঁদবেন, কিন্তু তিনি কাঁদতে পারছেন না। বস আসলে কান্নার মাধ্যমে নিজেকে যেন মুক্ত করছে, কিন্তু সারা বহু বছর ধরে যে কন্ট্রোল, ইগো আর হ্যাবিট তাকে যেন থামিয়ে দিচ্ছে, তিনি কেঁদে উঠতে পারছেন না। It had been a terrible shock to him when old Woodfield sprang that remark upon him about the boy's grave. এই লাইনটা শুরু হচ্ছে একটা ইমোশনাল জল দিয়ে। উডিফিল্ড হঠাৎ, স্প্র্যাং মানে সাডেনলি মেনশন বলা যেতে পারে, ছেলের গ্রেভের কথা বলে দিয়েছিল। এই কথাটা বসের মনে যেন একটা বজ্রপাতের মতো পড়ে গেছে। বহু বছর পরে কেউ তার ছেলের কথা এমন ক্যাজুয়ালি তুলেছেন, যেটা তার জন্য অসহ্যকর হয়ে উঠছে। It was exactly as though the earth had opened and he had seen the boy lying there with Woodfield's girls staring down at him.
রাইটার বলছেন যে যেন পৃথিবীটা ফেটে গেছে, আর বস নিজের চোখে দেখছেন যে তার ছেলে লাইং ডেড অর্থাৎ উডিফিল্ডের ডটার্স তার দিকে যেন তাকিয়ে আছে। ফর ইট ওয়াজ স্ট্রেঞ্জ অলদো ওভার 6 years had passed away, the boss never thought of the boy except as lying unchanged, still the same, unchanged বলতে still the same, unblemished in his uniform, asleep forever. ইট ওয়াজ স্ট্রেঞ্জ, মানে 6 বছরের বেশি সময় কেটে গেছে, কিন্তু বস আজও তার ছেলেকে ভাবতে পারেন না ডেড বডি হিসাবে। তিনি ভাবেন তার ছেলে এখনো আনচেঞ্জ আছে, মানে এখনো একই রকম রয়েছে, আনব্লেমিশড মানে কোনো ড্যামেজ হয়নি, সে এখনো পরিষ্কার সুন্দর ইউনিফর্ম পরে যেন অ্যাসলিপ ফরএভার, মানে চিরকালের যেন একটা ঘুমে রয়েছে, মৃত অবস্থায় তার মৃতদেহকে তিনি কল্পনাও করতে পারেন না। মাই সান, গ্রোন দ্য বস, তিনি শুধু বলে উঠলেন মাই সান, বাট নো টিয়ার্স কেম ইয়েট, কিন্তু চোখে কোনো জল এলো না। লাইনটা কতটা পাওয়ারফুল বলো, তিনি কাঁদতে চাইছেন কিন্তু তার চোখ থেকে জলটা বার হচ্ছে না। ইন দ্য পাস্ট, in the first months and even years after the boy's death, he had only to say those words to be overcome by such grief that nothing short of a violent fit of weeping could relieve him. আগে প্রথম কয়েক মাস এমনকি কয়েক বছর পরেও যখনই তিনি বলতেন মাইসান, সঙ্গে সঙ্গে কান্না এসে যেত। ওভারকাম মানে হচ্ছে খুব ডিপলি অ্যাফেক্টেড হওয়া, তা তিনি বেশ আবেগে ভেসে যেতেন এবং এই যে ভায়োলেন্ট উইপিং ছাড়া তার শান্তিটা আসতো না, মানে তাকে কাঁদতেই হতো। তাহলে এখানে যেটা বুঝতে পারছি আমরা যে বস ভাবছেন যে তিনি কন্ট্রোলে আছেন, কিন্তু তার যে ভিতরের ইমোশনগুলো সেটাকে তিনি আসলে চেপে রেখেছেন, যেটাকে তিনি বার করতে পারছেন না। টাইম হি হ্যাড ডিক্লেয়ার্ড দেন, হি হ্যাড টোল্ড এভরিবডি কুড মেক নো ডিফারেন্স। এখানে বস নিজের বিশ্বাসের কথা মনে করছেন, তিনি বলেছিলেন যে টাইম কোনো কিছুই বদলাতে পারে না, মানে যতই সময় কেটে যাক না কেন তার দুঃখ, তার যে এই গ্রিফগুলো সেটা কখনোই কমবে না। তিনি নিজের পেইনকে পার্মানেন্ট বলেই মনে করেছিলেন। আদার মেন পারহ্যাপস মাইট রিকভার, might live their loss down but not him. তিনি ভাবতেন অন্য মানুষ হয়তো রিকভার করে যাবে, তারা হয়তো তাদের লস ভুলে গিয়ে আবার নর্মাল জীবন শুরু করতে পারবে, কিন্তু তিনি কি বলছেন, নট হি, অর্থাৎ তিনি পারবেন না। হাউ ওয়াজ ইট পসিবল, হিজ বয় ওয়াজ অ্যান অনলি সান। তিনি ভাবছেন যে কিভাবে সম্ভব, তার তো একমাত্র একটাই ছেলে ছিল। এভার সিন্স হিজ বার্থ দ্য বস হ্যাড ওয়ার্কড অ্যাট বিল্ডিং আপ দিস বিজনেস ফর হিম, ইট হ্যাড নো আদার মিনিং ইফ ইট ওয়াজ নট ফর দ্য বয়। ছেলের জন্মের পর থেকেই দ্য বস বিজনেসটা তৈরি করেছেন তার জন্যই। প্রতিদিনের কাজ, স্ট্রাগল, সাকসেস সবকিছুই সেই ফিউচারের জন্যই ছিল। যদি সেই ছেলে না থাকতো তবে এই বিজনেসের কোনো অর্থই থাকতো। এই লাইনটা খুব ক্লিয়ার, তার জীবনের সবকিছুই সেন্টার ছিল তার ছেলেকে নিয়ে। লাইফ ইটসেলফ হ্যাড কাম টু হ্যাভ নো আদার মিনিং। এখানে তিনি রিয়েলাইজ করছেন যে ছেলে ছাড়া তার লাইফ অর্থহীন হয়ে গেছে, মিনিংলেস হয়ে গেছেন। তিনি বাঁচছেন, বেঁচে থাকার জন্য তার কোনো পারপাস নেই। হাউ অন আর্থ could he have slaved, denied himself, kept going all those years? তিনি ভাবছেন আমি কিভাবে এত বছর ধরে স্লেভ করেছি, মানে দাসের মতো, কৃতদাসের মতো খেটেছি, নিজের সব হ্যাপিনেস গুলোকে স্যাক্রিফাইস করেছি, মানে নিজের কমফোর্ট, রিল্যাক্সেশন সবকিছুকেই তিনি বলছেন যে আমি ত্যাগ করেছি, তবু এত বছর চালিয়ে গেছি। এখানে তার নিজের এফোর্ট এর যে ওয়েট সেটাকে তিনি যেন অনুভব করতে পারছেন। Without the promise forever before him of the boy stepping into his shoes and carrying on where he left off. তিনি ভাবতেন যদি আমার সামনে সেই আশাটা না থাকতো যে একদিন আমার ছেলে আমার জায়গাটা নেবে, মানে ওই স্টেপিং ইনটু হিজ শুজ বলতে কি টেকিং হিজ প্লেস, তবে আমি এত পরিশ্রম কেনই বা করতাম। তার ড্রিম ছিল, জীবনের একমাত্র ড্রাইভ ছিল যে, আর সেই ড্রিমটা কি হয়েছে, এখন ডেড, মানে তার ছেলেটা মারা গিয়েছে, তার কোনো অর্থই নেই। বস বুঝতে পারছেন যে আসলে ছেলের জন্যই তিনি বেঁচেছিলেন, নিজের জন্য। এখন যদিও তাকে মনে হতে পারে দেখে যে বস তো নিজের জন্যই বেঁচে আছেন, খুব প্রাউডলি নিজের সব জিনিসগুলোকে সামনে ডিসপ্লে করছেন, কিন্তু আসলে বস এরকম নয়, বস নিজেকে এরকম ভাবে তৈরি করে ফেলেছেন। অ্যান্ড দ্য প্রমিস হ্যাড বিন সো নিয়ার বিং ফুলফিলড। বস এখন ভাবছেন যে তার ছেলের স্বপ্নটা প্রায় পুরো হতেই চলেছিল। দ্য বয় had been in the office learning the ropes for a year before the war. ছেলে তখন অফিসে কাজ শিখছিল, লার্নিং দ্য রোপস মানে ওয়ার্ক বুঝে নেওয়া, প্র্যাকটিক্যাল স্কিল গুলোকে রপ্ত করা। ওয়ার শুরু হওয়ার 1 বছর আগেই সে ট্রেনিং নিচ্ছিল, মানে সে অলরেডি রেডি হচ্ছিল তার বাবার জায়গা নেওয়ার জন্য। এভরি মর্নিং দে হ্যাড স্টার্টেড অফ টুগেদার, দে হ্যাড কাম ব্যাক বাই দ্য সেম ট্রেন। প্রতিদিন সকালে দুজন একসঙ্গে অফিস যেত আর সন্ধ্যায় একই ট্রেনে বাড়ি ফিরত। অ্যান্ড হোয়াট কংগ্রাচুলেশনস হি হ্যাড রিসিভড অ্যাজ দ্য বয়েজ ফাদার। বাবা হিসেবে তিনি অনেক প্রশংসাই পেতেন। নো ওয়ান্ডার হি হ্যাড টেকেন টু ইট মার্ভেলাসলি। মানে এটা কোনো আশ্চর্যের বিষয় নয়, কারণ ছেলেটা কাজটা শিখেছিল মার্ভেলাসলি, মানে খুব ওয়ান্ডারফুলি ওয়েল কাজটা শিখেছিল, অসাধারণ দক্ষতা ছিল ছেলের মধ্যে। As to his popularity with the staff, every man jack of them down to old Messi couldn't make enough of the boy. অফিসের সবাই তাকে পছন্দ করত,
মানে লিটারালি এভরি সিঙ্গেল পার্সন, এমনকি ওল্ড মেসি সে অফিস মেসেঞ্জারও তার ভক্ত ছিল, সবাই বলতো হোয়াট আ নাইস বয়, সে এভরিওয়ানস ফেভারিট হয়ে গিয়েছিল। অ্যান্ড হি ওয়াজন্ট ইন দ্য লিস্ট স্পয়েলড। রাইটার বলছেন যে এত প্রশংসা সত্ত্বেও কিন্তু সে স্পয়েলড হয়নি, মানে এত প্রশংসা পাচ্ছে তো সেই প্রশংসার ফলে সে নষ্ট হয়ে যায়নি। নো, হি ওয়াজ জাস্ট হিজ ব্রাইট ন্যাচারাল সেলফ উইথ দ্য রাইট ওয়ার্ড ফর এভরিবডি, উইথ দ্যাট বয়েশ লুক অ্যান্ড হিজ হ্যাবিট অফ সেইং সিম্পলি স্প্লেন্ডিড। সে আগের মতোই চেয়ারফুল ন্যাচারাল ছিল। ব্রাইট ন্যাচারাল সেলফ মানে পিওর যে অনেস্ট পার্সোনালিটি একই রকম ছিল। সবাইকে সে ফ্রেন্ডলি ভাবে গ্রিট করত এবং সবার জন্য তার মুখে একটাই কথা সে বারবার করে বলতো, সিম্পলি স্প্লেন্ডিড, অর্থাৎ অসাধারণ। বস তার ছেলেকে মনে করছেন এবং তার যে ছেলের স্মৃতিটা সেটাকে তিনি ভুলে উঠতে পারছেন না, প্রত্যেকটা কথা তার এখন মনে পড়ে যাচ্ছে। বাট অল দ্যাট ওয়াজ ওভার অ্যান্ড ডান উইথ অ্যাজ দো ইট হ্যাড নেভার বিন। রাইটার বলছেন যে সবকিছু যেন শেষ হয়ে গেছে, এমন ভাবে যেন কোনো কিছুই ঘটেনি। The day had come when Messi had handed him the telegram that brought the whole place crashing about his head. একদিন মেসি সেই অফিস মেসেঞ্জার তাকে একটা টেলিগ্রাম দিল, যে টেলিগ্রামের কথাগুলো যেন তার পুরো পৃথিবীকে ধ্বংস করে দিয়েছিল। ডিপলি রিগ্রেট টু ইনফর্ম ইউ, এই লাইনটা সেই টেলিগ্রামের বিগিনিং, মানে ফর্মাল আর্মি মেসেজ যে তার ছেলে মারা গেছে। রাইটার বাকিটা আমাদেরকে বলেননি, কারণ আমরাও বুঝতে পেরেছি যে ঘটনাটা কি ঘটেছে। অ্যান্ড হি হ্যাড লেফট দ্য অফিস আ ব্রোকেন ম্যান উইথ হিজ লাইফ ইন রুইন্স। আর সেই দিন তিনি অফিস থেকে বেরিয়ে গেছিলেন একদম ব্রোকেন ম্যান হিসেবে, মানে কমপ্লিটলি ডিস্ট্রয়েড অবস্থায় তিনি ওখান থেকে বেরিয়েছিলেন। 6 years ago, 6 years, how quickly time passed, it might have happened yesterday. রাইটার রেপিটেশন ব্যবহার করছে, 6 years ago, 6 years, যেখানে দেখায় যে এতটা বছর কেটে গেছে এবং তিনি বিশ্বাস করতে পারছেন না, তার মনে হচ্ছে যেন কালকের কথা। দ্য বস টুক হিজ হ্যান্ডস ফ্রম হিজ ফেস, হি ওয়াজ পাজলড। বস মুখ থেকে হাতটা নামালেন আর তিনি বড্ড কনফিউজড হয়ে গেলেন, মানে তিনি বুঝতেই পারছেন না যে তার ইমোশন কেন আসছে না, তার চোখে জল কেন নেই। সামথিং সিম টু বি স্ট্রং উইথ হিম, হি ওয়াজন্ট ফিলিং অ্যাজ হি ওয়ান্টেড টু ফিল। তিনি বুঝলেন তার ভিতরে কিছু একটা রং তো চলছে, তিনি যেটা ফিল করতে চাইছেন সেটা পারছেন না। হি ডিসাইডেড টু গেট আপ অ্যান্ড হ্যাভ আ লুক অ্যাট দ্য বয়েজ ফটোগ্রাফ। তিনি উঠে দাঁড়ালেন, ছেলের ফটোগ্রাফটা দেখতে চাইলেন এবং নিজের ইমোশনটাকে তিনি বারবার করে জাগাতে চাইছেন, এটার দ্বারা বোঝা যাচ্ছে। বাট ইট ওয়াজন্ট আ ফেভারিট ফটোগ্রাফ অফ হিজ, দ্য এক্সপ্রেশন ওয়াজ আনন্যাচারাল। ছবিটা তার পছন্দের নয়, ছেলের মুখের এক্সপ্রেশনটা বেশ আনন্যাচারাল, মানে রিয়েল নয়, একটা যেন ফোর্সফুলি পোজ করেছে সে। ইট ওয়াজ কোল্ড, ইভেন স্টার্ন লুকিং। দ্য বয় হ্যাড নেভার লুক লাইক দ্যাট। ছবিটা বেশ কোল্ড, ঠান্ডা, মানে সিরিয়াস আর স্ট্রিক্ট এক্সপ্রেশন দিয়ে। তার ছেলে আসলে এরকম ছিল না, সে খুব লাইভলি, চেয়ারফুল, বারবার সিম্পলি স্প্লেন্ডিড কথাটা বলতো। এই ছবিটা তার মতো ঠিক নয়। তা বস চাইছেন যে তার গ্রিফটাকে অনুভব করতে, কিন্তু তিনি পেরে উঠছেন, একটা ইমোশনাল প্যারালিসিস যেন তিনি চলে গেছেন। অ্যাট দ্যাট মোমেন্ট দ্য বস নোটিস দ্যাট আ ফ্লাই হ্যাড ফলেন ইনটু হিজ ব্রড ইঙ্ক পট। সেই মুহূর্তে বসের চোখ পড়ল একটা ছোট জিনিসে, একটা ফ্লাই মানে মাছি পড়েছে তার ইঙ্ক পটের মধ্যে, মানে কালি রাখার যে পাত্র তার মধ্যে পড়ে গেছে। অ্যান্ড ওয়াজ ট্রাইং ফিবলি বাট ডেসপারেটলি টু ক্ল্যাম্বার আউট এগেন। মাছিটা বেশ দুর্বল ভাবে, মানে বেশ মরিয়া হয়ে চেষ্টা করছে যে যেমন করে হোক ক্লাইম্ব আপ করে বেরিয়ে আসতে। হেল্প হেল্প সেইড দোজ স্ট্রাগলিং লেগস। রাইটার এখানে একটা বিউটিফুল ইমাজিনেশন ব্যবহার করেছেন, ফ্লাই এর পা গুলো যেন সাইলেন্টলি হেল্প চাইছে। এটা তো আসলে অ্যাকচুয়াল সাউন্ড নয়, সিনটাকে যেন জীবন্ত করে তোলার জন্য তিনি বলছেন। বাট দ্য সাইডস অফ দ্য ইঙ্ক পট ওয়ার ওয়েট অ্যান্ড স্লিপারি, ইট ফেল ব্যাক এগেইন অ্যান্ড বিগ্যান টু সিম। ইঙ্ক পটের পাশগুলো ছিল খুব স্লিপারি, মানে ভিজে স্মুথ আর বেশ মানে এতটাই স্লিপারি যে ফ্লাইটা বারবার নিচে পড়ে যাচ্ছে এবং সে নিজের প্রাণ বাঁচানোর জন্য ওই কালির মধ্যে যেন সাঁতার কাটছে। The boss took up a pen, picked the fly out of the ink and shook it on a piece of blotting paper. বস এখন পেনটা তুলে নিলেন এবং সে ফিশের মতো কেয়ারফুল ভাবে সেই ফ্লাইটাকে ইঙ্ক থেকে তুলে একটা ব্লটিং পেপারের উপর রাখলেন। ব্লটিং পেপার বলতে কি, একটা পেপার যেটা ইঙ্কটাকে শোক করে নেয়, টেনে নেয়। ফর আ ফ্র্যাকশন অফ আ সেকেন্ড ইট লে স্টিল অন দ্য ডার্ক প্যাচ দ্যাট উজ রাউন্ড ইট। এক মুহূর্তের জন্য ফ্লাইটা স্থির হয়ে রইল, তার নিচের যে ব্লটিং পেপার এর উপরের কালিটা উজড মানে ধীরে ধীরে ছড়িয়ে পড়ছিল, মানে ব্ল্যাক ইঙ্ক তার চারপাশে ছায়ার মতো যেন ছড়িয়ে গেছে, একটা ডেথ লাইক সিন তৈরি হচ্ছে। ভালো করে দেখো, একটা সাইলেন্স তৈরি হচ্ছে। দেন দ্য ফ্রন্ট লেগস ওয়েভড, টুক হোল্ড অ্যান্ড পুলিং ইট স্মল সডেন বডি আপ। তারপর ফ্লাইট আবার নড়লো, তার সামনের পা দুটো নাড়ালো এবং কাগজটার উপরে তার যে সডেন বডি মানে ভিজে যে দেহটা সেটাকে যেন সে টেনে এক জায়গায় করার চেষ্টা করলো। ইট বিগ্যান দ্য ইমেন্স টাস্ক অফ ক্লিনিং দ্য ইঙ্ক ফ্রম ইটস উইং। তখন ফ্লাইটে শুরু করলো ইমেন্স টাস্ক, মানে খুব কঠিন কাজ, নিজের ডানা থেকে ইঙ্কটাকে পরিষ্কার করা। এই পোর্শনে আমরা কি দেখতে পাচ্ছি যে ফ্লাইয়ের একটা ছোট লড়াই, যেন আমাদের জীবনে বা মানুষের জীবনের লড়াইয়ের মতোই লড়াই, সেটা আমরা পরে গেলে আরো ভালোভাবে ক্লিয়ার হবে আমাদের কাছে। ওভার এন্ড আন্ডার ওয়েন্ট আ লেগ অ্যালং আ উইং
as the stone goes over and under the sky. Mansfield এখানে একটা বিউটিফুল কম্প্যারিজন দেখো পাচ্ছি, ফ্লাই এর পা ওভার এন্ড আন্ডার চলতে লাগলো তার ডানার উপর, যেমন স্কাই মানে ওই যে কাস্তের মতো যে জিনিসটা হয় স্টোনের উপর ঘষা খায় একটা রেপিটেটিভ মোশন, সেইভাবে সেই কাস্তের মতো করে স্কাইদের মতো করে সে নিজের ডানাগুলোকে পরিষ্কার করতে শুরু করলো। দেন দেয়ার ইজ আ পজ while the fly seeming stand on its tips of its toes. তারপর একটা ছোট্ট পজ, মানে বেশ কিছু মুহূর্তের জন্য থামলো। ফ্লাই তার টোজ এর উপরে দাঁড়িয়ে আছে। ট্রাই টু এক্সপ্যান্ড ফার্স্ট ওয়ান উইং দেন দি আদার। ফ্লাই চেষ্টা করছে তার ডানাটাকে এক্সপ্যান্ড করতে, মানে ওপেন করতে, শুকনো করে তোলার জন্য। ইট সাকসিডেড অ্যাট লাস্ট অ্যান্ড সিটিং ডাউন ইট বেগান লাইক আ মাইনিউট ক্যাট টু ক্লিন ইটস ফেস। শেষে সেটা সফল হলো, সাকসিডেড অ্যাট লাস্ট বলেছে। এখন সে বসে পড়লো, তার মুখ পরিষ্কার করতে শুরু করলো, যেন একটা মাইনিউট ক্যাট অর্থাৎ টাইনি ছোট্ট বিড়াল তার মুখ চেটে পরিষ্কার করছে। নাও ওয়ান কুড ইমাজিন দ্যাট দ্য লিটল ফ্রন্ট লেগস রাবড এগেইনস্ট ইচ আদার লাইটলি জয়ফুলি। এখন মনে হচ্ছিল তার ছোট সামনের পা দুটো একটা আরেকটার সঙ্গে যেন ঘষছে। দ্য হরিবল ডেঞ্জার ওয়াজ ওভার, ইট হ্যাড এসকেপড, ইট ওয়াজ রেডি ফর লাইফ এগেন। এই যে হরিবল ডেঞ্জার মানে যে ভয়ানক বিপদটা, সেটা এখন শেষ হয়েছে। দ্য ফ্লাই এসকেপ মানে সে এখন মুক্তি পেল, বেঁচে গেল, এবং রেডি ফর লাইফ এগেন মানে নতুন করে বাঁচার জন্য সে যেন তৈরি হয়ে গিয়েছে। এই ছোট ফ্লাইটা হেল্পলেস ছিল, এখন তার সে স্ট্রেংথটা সে ফিরে পেয়েছে এবং সে খুব খুশি যে আমি এবার আবার আমার নতুন জীবনের জন্য প্রস্তুত হতে পারবো। বাট জাস্ট দেন দ্য বস হ্যাড অ্যান আইডিয়া। বসের মাথায় হঠাৎ একটা আইডিয়া আসে, মানে একটা ক্রুয়েল কিউরিওসিটি বলতে পারি আমরা। হি প্লাঞ্জড হিজ পেন ইনটু দ্য ইঙ্ক, ব্যাক ইনটু দ্য ইঙ্ক। প্লাঞ্জড মানে আবার তিনি পুশ করলেন কোনটা, হঠাৎ তার পেনটাকে নিয়ে ইঙ্ক পটের মধ্যে ঢুকিয়ে দিলেন। অ্যান্ড লিন্ড হিজ থিক রিস্ট অন দ্য ব্লটিং পেপার, আর তার থিক রিস্ট মানে মোটা হাতটাকে ব্লটিং পেপারের উপর রাখলেন। অ্যান্ড অ্যাজ দ্য ফ্লাই ট্রাইড ইটস উইংস ডাউন, ইট কেম আ গ্রেট হেভি ব্লট। যেই ফ্লাই তার ডানাটা শুকোতে শুরু করলো, তখনই বস একটা গ্রেট হেভি ব্লট মানে একটা বড় কালির ফোঁটা তার উপর ফেললেন। হোয়াট উড ইট মেক অফ দ্যাট? হোয়াট ইনডিড! বস নিজে মনে করলেন, এবার দেখি এটা কি করে। দ্য লিটল বেগার সিমড অ্যাবসলুটলি কাউড, স্টান্ড। ফ্লাইটা পুরোপুরি হেল্পলেস, সেজন্যই তাকে বেগার মানে ছোট্ট ক্রিয়েচার, আটারলি পাওয়ারলেস একটা ক্রিয়েচার মনে করা হচ্ছে। সে কাউড বলতে কি ফ্রাইটেন্ড, স্টান্ড বলতে সে কনফিউজড হয়ে গেছে, তার শরীর এখন ফ্রোজেন, সে জানে না তার সঙ্গে কি হচ্ছে। and afraid to move because of what would happen next. ফ্লাই এখন মুভ করতেও ভয় পাচ্ছে, সে বুঝে গেছে উপরে একটা পাওয়ারফুল বিইং আছে যে তার জীবনটা নিয়ে যেন খেলা করছে। বাট দেন অ্যাজ ইফ পেইনফুলি ইট ড্র্যাগড ইটসেলফ ফরওয়ার্ড। তবুও ফ্লাই হাল ছাড়লো না, যন্ত্রণায় যেন সে কাতর হয়ে যাচ্ছে, কিন্তু সে ড্র্যাগড ইটসেলফ ফরওয়ার্ড মানে সে নিজেকে টেনে সামনে নিয়ে গেল। এই লাইনটাও কিন্তু আমাদের জীবনের একটা রেজিলিয়েন্সের পারফেক্ট ইমেজ বলা যেতে পারে। দ্য ফ্রন্ট লেগস ওয়েভড, কট হোল্ড অ্যান্ড মোর স্লোলি দিস টাইম দ্য টাস্ক বিগ্যান ফ্রম দ্য বিগিনিং। তারপর সামনের পা নাড়ালো, কিছু ধরলো, আবার ধীরে ধীরে সে আবার আগের কাজটা শুরু করলো, নিজেকে পরিষ্কার করে নেওয়া এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করা। তাহলে বস নিজের গ্রিফটাকে ভুলে অন্যের সাফারিং এ যেন প্লেজার নিচ্ছে। ভালো করে দেখো, এতক্ষণ তিনি যে ছেলেকে নিয়ে ভাবছিলেন, হঠাৎ করে যেন তিনি সবকিছু ভুলে গেছেন, ভুলে গিয়ে এখন এই যে ফ্লাই এর যে কষ্টটা, সেটা যেন তাকে আর একটা আনন্দ দিচ্ছে। হি ইজ আ প্লাকি লিটল ডেভিল, থট দ্য বস, অ্যান্ড হি ফেল্ট আ রিয়েল অ্যাডমিরেশন ফর দ্য ফ্লাইজ কারেজ। বস এখন ফ্লাইটাকে একটা প্লাকি লিটল ডেভিল বলছে। প্লাকি মানে বেশ ব্রেভ, সাহসী আর জেদি। সে সত্যিই অ্যাডমায়ার করছে, প্রশংসা করছে ফ্লাইয়ের কারেজকে। এটা একটা আইরনি, কারণ সে নিজেই টর্চার করছে এবং কিন্তু সে যখন দেখছে যে ফ্লাইটা লড়ছে, তার সাহস দেখে সে ইমপ্রেসড হচ্ছে। দ্যাট ওয়াজ দ্য ওয়ে টু ট্যাকল থিংস, দ্যাট ওয়াজ দ্য রাইট স্পিরিট। বস ভাবছেন এটাই তো সঠিক স্পিরিট, লাইফের প্রবলেমগুলো এভাবেই মোকাবিলা করা উচিত আমাদের। নেভার সেড আই, ইট ওয়াজ অনলি আ কোয়েশ্চেন অফ। এখানে তিনি বলছেন নেভার সেড আই মানে কখনো হাল ছেড়ো না। এই অ্যাটিটিউড সে নিজের মধ্যে দেখতে চাইছে। কে? আমাদের বস। যেন ফ্লাই এর ফাইট তার নিজের লস্ট স্পিরিটকে মনে করিয়ে দিচ্ছেন। বাট দ্য ফ্লাই হ্যাড এগেইন ফিনিশড ইটস লেবোরিয়াস টাস্ক। ফ্লাই আবার নিজের ওই লেবোরিয়াস টাস্ক মানে ওই কঠিন আর টায়ারিং কাজটাকে শেষ করলো, আবার পরিষ্কার হয়ে উঠলো, রেডি টু লিভ এগেইন। আবার যেন সে নতুন করে জীবনটা পেল। And the boss had just time to refill his pen, shake his fair square on the newly clean body, yet another dark storm. বস কি করলেন? পেনে কালি ভরলেন, আর একদম ফেয়ার স্কোয়ার অর্থাৎ ডাইরেক্টলি পরিষ্কার হবে আরো একটা ডার্ক ড্রপ ফ্লাই এর উপর ক্রুয়েলটির সঙ্গে ফেলে দিলেন। তিনি দেখে বেশ এটাকে মজা পাচ্ছেন।
হোয়াট অ্যাবাউট ইট দিস টাইম আ পেইনফুল মোমেন্ট অফ সাসপেন্স ফরওয়ার্ড। এখন তিনি ভাবছেন দেখি এবার এটা কি করে। বাট বিহোল্ড দ্য ফ্রন্ট লেগস ওয়্যার अगेन ওয়েভিং। দ্য বস ফেল্ট আ রাশ অফ রিলিফ। বিহোল্ড মানে কি, লুক, দেখো, ফ্লাই এর পা আবার নড়ছে, মানে সে বেশি আছে। হি লিন্ড ওভার দ্য ফ্লাই এন্ড সেইড টু ইট টেন্ডারলি, ইউ আর্টফুল লিটল বি। বিটা অ্যাকচুয়ালি গালাগালির মতো করে ব্যবহার করতে চাইছেন। বস নিচু হয়ে ফ্লাইয়ের দিকে মৃদু স্বরে বললেন যে তুমি একটা আর্টফুল লিটল ডেভিল। এন্ড হি অ্যাকচুয়ালি হ্যাড দ্য ব্রিলিয়ান্ট নোশন অফ ব্রিদিং অন ইট টু হেল্প দ্য ড্রাইং প্রসেস। মানে বস কতটা ক্রুয়েলটির সঙ্গে কাজটা করেছে ভেবে দেখো। বস এখন তার মাথার উপরে একটা ব্রিলিয়ান্ট বুদ্ধি আসলো। তিনি ভাবলেন যে একটু ফু দিয়ে তাহলে ফ্লাইয়ের দানাটা শুকিয়ে যাবে। মানে তিনি চাইছেন যে সে ডানাটা শুকাক, সে বাঁচার চেষ্টা করুক এবং আবার আমি তার উপরে কালি ফেলবো। অল দ্য সেম দেয়ার ওয়াজ সামথিং টিমিড অ্যান্ড উইক অ্যাবাউট ইটস এফোর্টস নাও। তবুও ফ্লাইয়ের আগের মুভমেন্টের মতো এতটা শক্তিশালী সে আর নেই। সময়ের সঙ্গে সঙ্গে সে কি হয়েছে, বারবার একই জিনিস ঘটায়, সে দুর্বল হয়ে গেছে, তার যে এনার্জি সেটাকে সে হারিয়ে ফেলেছে। অ্যান্ড দ্য বস ডিসাইডেড দ্যাট দিস টাইম শুড বি দ্য লাস্ট অ্যান্ড ইট ডিপ দ্য পেন ডিপ ইনটু দ্য ইঙ্ক পট। বস মনে হলো এটাই শেষবার এবং সে আবার পেনটাকে ওই কালির পাত্রের মধ্যে ডোবালো। সে ভালো করে জানে যে এবারে যদি আমি আর একটা ড্রপ ফেলি ফ্লাইটা কিন্তু বাঁচবে না, তবুও সে চাইছে কন্ট্রোল করতে। বুঝতে পারছো যে এখানে বস ঠিক গডের মতো করে যেন খেলা খেলছে, একটা হেল্পলেস ক্রিয়েচারের উপরে। গড যেভাবে আমাদের লাইফটাকে কন্ট্রোল করে সেইভাবে বস কি করছে, এই ফ্লাইয়ের লাইফটাকে কন্ট্রোল করছে এবং তার যে এমপ্যাথিটা সেটা কমপ্লিটলি হারিয়ে গেছে। আর ফ্লাই যতটাই ব্রেভ হোক না কেন আমরা সবাই বুঝতে পারছি শেষ পর্যন্ত সেও কিন্তু ভেঙে পড়বে। যেমন ভাবে মানুষ ভাগ্যের বিরুদ্ধে হয়তো অনেক লড়তে পারে কিন্তু শেষমেশ তাকে কি করতে হয়, হার মানতেই হয়। It was the last blot fell on the soaked blotting paper and the draggled fly lay in it and did not stir. এই শেষবার, সত্যিই শেষবার, শেষ কালির ফোঁটাটা পড়লো সোকড ব্লটিং পেপারের উপরে। ড্র্যাগল মানে ভেজা, নোংরা, আর ওই লিম্প ফ্লাই এ এখন পুরো ভিজে নরম অসহায় ভাবে পড়ে আছে। আর সে স্টার মানে নড়াচড়া কোনোভাবেই হলো না। পুরোপুরি একটা স্টিলনেস দেখতে পাচ্ছি যে ধীরে ধীরে তার প্রাণটা চলে যাচ্ছে। দ্য ব্যাক লেগস ওয়ার স্টাক টু দ্য বডি অ্যান্ড ফ্রন্ট লেগস ওয়ার নট টু বি সিন। তার পেছনের পাগুলো শরীরের সঙ্গে লেগে গেছে, সামনের পা দেখতেই পাওয়া যাচ্ছে না। একটা ছোট্ট ডিটেল যেন মৃতদেহের ইমেজটাকে আমাদের কাছে তৈরি করছে। কাম সেড দ্য বস, লুক শার্প। বস তখনও বিশ্বাস করছে যে ফ্লাই মরেনি এবং সে বলছে চলো তাড়াতাড়ি ওঠো এবং নিজেকে বাঁচানোর চেষ্টা করো। অ্যান্ড হি স্টার্ড উইথ হিজ পেন ইন ভেইন। এবং তিনি পেন দিয়ে ফ্লাইটাকে হালকা ঠেলে দিলেন, কিন্তু তাতে কোনো ফল হলো না। ফ্লাই আর নড়ল না। নাথিং হ্যাপেন্ড or was likely to happen, the fly was dead. কিছুই হলো না আর কিছু হওয়ার সম্ভাবনাও ছিল না, ফ্লাইটা মারা গেছে। এখানেই পুরোপুরি ফাইনালিটি যেন টেনে দিচ্ছেন বস। দ্য বস লিফটেড দ্য কর্পস অন দ্য এন্ড অফ হিজ পেপার নাইফ অ্যান্ড ফ্লাং ইট ইন্টু দ্য ওয়েস্ট পেপার বাস্কেট। বস এবার একটা পেপার নাইফের ডগায় তুলে ফ্লাইয়ের যে মৃতদেহটা মানে ডেড বডিটাকে, কর্পসটাকে ছুঁড়ে ওয়েস্ট পেপারের বাস্কেটে ফেলে দিলেন। এবং একটা ফ্লাই যার এতক্ষণ আগে একটা প্রাণ ছিল সে একটা ইউজলেস জিনিসে পরিণত হলো। বাট such a grinding feeling of wretchedness seized him that he felt positively frightened. বসের মনে এখন একটা গ্রাইন্ডিং ফিলিং মানে ভারী একটা পেইনফুল ব্যথা আর একদম পজিটিভলি ফ্রাইটেন্ড মানে নিজের ভেতরের যে শূন্যতাটা দেখে তিনি যেন ভয় পাচ্ছেন। ফ্লাইয়ের মৃত্যু বা ফ্লাইয়ের এই যে মারা যাওয়া তার নিজের ভিতরের যে ডেডনেস সেটারই কিন্তু ছবি, ফ্লাইট অন্য কিছু নয়। বস যে ভিতর থেকে মারা গিয়েছেন তার যে এমপ্যাথি, তার যে সিম্প্যাথি সব কিছুই যে চলে গেছে সেটাই তার প্রমাণ। হি স্টার্টেড ফরওয়ার্ড অ্যান্ড প্রেস দ্য বেল ফর মেসি। শেষে আর সহ্য করতে না পেরে তিনি বেল প্রেস করলেন, মেসিকে ডাকলেন। এখানে আমরা যেটা বুঝতে পারলাম ফ্লাই হিউম্যান লাইফের প্রতীক, যেখানে স্ট্রাগল, হোপ, সাফারিং, ডেথ একটা এন্ডলেস সাইকেলের মধ্যে দিয়ে যেন চলছে। ব্রিং মি সাম ফ্রেশ ব্লটিং পেপার, হি সেড স্টার্নলি অ্যান্ড লুক শার্প অ্যাবাউট ইট। বস এবার বললেন ব্রিং মি সাম ফ্রেশ ব্লটিং পেপার মানে নতুন কাগজ এনে দাও। তার গলার মধ্যে একটা স্টার্নলি সিরিয়াস টোন চলে এসছে আবার। লুক শার্প অ্যাবাউট ইট মানে তাড়াতাড়ি করো। দেখো আবার বস নিজের যে ওল্ড কমান্ডিং টোনে কিন্তু ফিরে এসছেন। অ্যান্ড হোয়াইল দ্য ওল্ড ডগ প্যাডেড অ্যাওয়ে, ওল্ড ডগ বলতে মেসিকে বলা হচ্ছে কারণ অফিসের ওল্ড সার্ভেন্ট সে, তা সফটলি হাঁটতে হাঁটতে সে চলে গেল। হি ফেল টু ওয়ান্ডারিং হোয়াট ইট ওয়াজ হি হ্যাড বিন থিঙ্কিং অ্যাবাউট বিফোর। তা হঠাৎ করে তিনি ভাবছেন যে আমি কি ভাবছিলাম, তিনি বুঝে উঠতে পারছেন না। হোয়াট ওয়াজ ইট? ইট ওয়াজ, তিনি চেষ্টা করছেন মনে করতে কিন্তু তার থটটা ইনকমপ্লিট। হি টুক অফ হিজ হ্যাঙ্কারচিফ অ্যান্ড পাস্ট ইট ইনসাইড হিজ কলার। তিনি তার হ্যাঙ্কারচিফ বার করে নিজের কলারের মধ্যে মুছে নিলেন। এটা খুব সাধারণ একটা জেস্চার। ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট রিমেম্বার। এই গল্পের লাস্ট লাইনটা সব থেকে পাওয়ারফুল। ফর দ্য লাইফ অফ হিম মানে যতই চেষ্টা করুন না কেন তিনি কিছুই মনে করতে পারলেন না। এটা তার কমপ্লিট ইমোশনাল ডেথ বোঝাচ্ছে।
তার ছেলের যে মেমোরি, তার যে পেন, এমনকি ফ্লাইয়ের টর্চার, সব কিছুই একসঙ্গে তার মন থেকে যেন মুছে গিয়েছে। তাহলে আমরা ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই গল্পটা পুরোটাই পড়লাম এবং দেখলাম কিভাবে গ্রিফ, পাওয়ার আর ইমোশনাল রিপ্রেশন মিলিয়েই একটা হিউম্যানিটির মাঝখানে যেন হারিয়ে গিয়েছে। যে মানুষ নিজের পেন থেকে পালাতে চেয়েছিল ক্রুয়েলটি দিয়ে, শেষে সে তার ইমোশনই হারিয়ে ফেললো এবং সে একটা এমটি শেল অফ এ ম্যান, মানে জীবিত কিন্তু ভিতরে মৃত একটা মানুষে পরিণত হলো। আর এই ফ্লাইটা কি সিম্বলিক্যালি রিপ্রেজেন্ট করছে? হিউম্যান স্ট্রাগল এগেনস্ট ফেট, অর্থাৎ আমরা ফাইট করি, রাইজ করি, আবার পড়ে যাই এবং শেষে একটা ইটার্নাল সাইলেন্স আসে। আমরা কি থিমস গুলো দেখে নেবো। সব থেকে বড় সেন্ট্রাল থিম হচ্ছে আমাদের এখানকার গ্রিফ অ্যান্ড লস, মানে বসের ছেড়ে মারা যাওয়ার পর তার জীবনের সব অর্থ হারিয়ে গিয়েছে এবং সে আউটওয়ার্ডলি স্ট্রং দেখালেও ইনওয়ার্ডলি কিন্তু কমপ্লিটলি ব্রোকেন রয়েছে। ফরগেটিং অ্যান্ড মেমোরি, এখানে যেটা বোঝানো হচ্ছে যে বস এখন আর কাঁদতেও পারছেন না। আগে সে তার ছেলের জন্য কাঁদতেন, কিন্তু এখন তার ইমোশন যেন বন্ধ হয়ে গেছে। নাম্বার 3 যেটা বলছে ওয়ার অ্যান্ড ইটস আফটার ইফেক্টস, অর্থাৎ গল্প সরাসরি যুদ্ধের কথা না বললেও ছেলের মৃত্যু কিন্তু ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের ব্যাকগ্রাউন্ডকে বোঝাচ্ছে। ওই যে ছেলেটার মৃত্যু, এটা একটা ব্যক্তিগত ট্র্যাজেডি নয়, কিন্তু হাজার হাজার পরিবার বা লক্ষ লক্ষ পরিবারের কিন্তু একটা কালেকটিভ পেইন বোঝাচ্ছে। আর নাম্বার 4 যেটা, সেটা কি বোঝাচ্ছে? সিম্বলিজম অ্যান্ড পাওয়ার অ্যান্ড কন্ট্রোল। বস যখন ফ্লাইয়ের উপরে ইঙ্ক ফেলে টর্চারটা করে, তখন সে শুধু ক্রুয়েলটি নয়, একটা সাইকোলজিক্যাল রিয়াকশন দেয়। তার নিজের জীবনে যে ট্র্যাজেডি সে কন্ট্রোল করতে পারেনি, সেই লসের যেন একটা বদলা নিচ্ছে সে একটা হেল্পলেস ক্রিয়েচারের উপর। তার যে পাওয়ার অ্যান্ড কন্ট্রোল এখানে সিম্বলিক রিভেঞ্জকে বোঝাচ্ছে। তো এই 4টে থিম একে অপরের সঙ্গে খুব ভালো করেই জড়িয়ে আছে। কিছু সিম্বলস আছে যেগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে। ফ্লাই আমি গল্প পড়াতে পড়াতে অনেকবারই বললাম, ফ্লাই স্ট্রাগল আর সার্ভাইভালের এবং ফাইনাল ডিফিটের প্রতীক। মানে যেমন মানুষ জীবনের প্রবলেমের সঙ্গে ফাইট করে, ফ্লাইও কিন্তু রিপিটেডলি উঠে দাঁড়াচ্ছিল এবং শেষ পর্যন্ত তার মৃত্যুটা অনিবার্য ছিল এবং মৃত্যুটা হয়েছে। নেক্সট যে সিম্বল, সেটা হচ্ছে ইঙ্ক পট বা ইঙ্ক ড্রপস। ইঙ্ক পট মানে হচ্ছে কন্টামিনেশন, দাগ, অন্ধকার, নেগেটিভিটি। প্রতিবার ইঙ্ক ড্রপ পড়া মানে লাইফের নতুন করে অবস্টাকেল, নতুন করে বাধা। ফ্লাইয়ের ওপর বসের এই যে রিপিটেড ড্রপস গুলো ফেলা, কিভাবে ভাগ্য মানুষকে ক্রুয়েল ভাবে, খুব নিষ্ঠুর ভাবে টেস্ট করে, সেটাকেই বোঝায়। কিন্তু মানুষ কি করে? সেই একইভাবে লড়তে থাকে। তারপরে নাম্বার 3 যেটা বলছে কি দ্য ফটোগ্রাফ অফ দ্য সান, ছেলের ফটোগ্রাফ একদম স্টেডিক, মানে অপরিবর্তিত, কোনো চেঞ্জ নেই। বসের কাছে ওটা একটা আইডিয়ালাইজড মেমোরি, বাস্তবে তার ছেলে নেই কিন্তু ইমেজটা রয়ে গেছে। নাম্বার 4 গ্রেভ ইন বেলজিয়াম। গ্রেভ ইন বেলজিয়াম পার্মানেন্ট লসকে বোঝাচ্ছে, যেটা আর ফেরানো যাচ্ছে না। ফার্স্ট ওয়ার্ল্ড ওয়ারের সঙ্গে ডাইরেক্ট কানেকশন বোঝা যাচ্ছে, যেখানে হাজারো ছেলের মতো বসের ছেলেও মারা গেছে। শেষ পর্যন্ত ফ্লাই শুধু কিন্তু একটা স্টোরি নয়, এটা মিরর অফ হিউম্যান কন্ডিশন বলা যেতে পারে, যেখানে আমরা সবাই সেই ছোট ফ্লাইয়ের মতোই বারবার পড়ে যাই, আবার উঠি, আবার শেষমেশ টাইমের হাতে হেরে যায়। বস ভেবেছিল সে পাওয়ারফুল, সে অন্যের সাফারিং কন্ট্রোল করতে পারে, কিন্তু আসলে সে নিজেই ট্র্যাপ ছিল নিজের গ্রিফের ইঙ্ক পটের মধ্যে। ফ্লাই মরে গেছে, বস বেঁচে থেকেও কিন্তু ভিতরে ডেড হয়ে গেছে। এটাই ম্যানসফিল্ডের বলা সব থেকে বিটার ট্রুথ। তুমি দেখবে পুরো গল্পটা ক্লোজার দেয় না, না ফরগিভনেস আছে, না রিডেম্পশন আছে, শুধু সাইলেন্স, দ্যাট হেভি হন্টিং সাইলেন্স, যেটা বলে জীবন চলবে বাট মিনিং উইল বি লস্ট ফর এভার। তাই পরে যখন দ্য ফ্লাই পড়বে, এটা একটা অর্ডিনারি ইনসেক্টের স্ট্রাগল নয়, কিন্তু বরং দেখবে একটা ম্যানস ডাইং হিউম্যানিটি, তার স্লো ডিকে এবং এই যে গ্রিফের চাপে তিনি পড়ে গেছেন, সেটাই। আর একটা জিনিস সবসময় মনে রাখবে, সামটাইমস দ্য স্মলেস্ট থিং ইন লিটারেচার লাইক আ ফ্লাই ক্যারিজ দ্য হেভিয়েস্ট ট্রুথ অফ লাইফ। এটাই ছিল আমাদের ক্যাথরিন ম্যানসফিল্ডের লেখা দ্য ফ্লাই। আশা করছি তোমরা সবাই খুবই এনজয় করেছো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আমাদের এখানে ইংলিশ অনার্সের ক্লাস করা হয়, তাছাড়া গভর্নমেন্ট জবেরও বিভিন্ন ধরনের ক্লাসেস হয়। তোমরা ভিডিওগুলো দেখলেই আশা করছি বুঝতে পারবে। তাই কোনো দরকার থাকলে অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে পারো, আমি তোমাদের রিপ্লাই দেবো।